আমরা যে ঘটনাগুলো শুনবো তার মধ্যে বেশ কিছু অডিও ক্লিপ রাখবো এবং আমরা বেশ কিছু আশা করছি যে কিছু আমরা ইমেইলও আজকে আমরা বেশি বেশি করে পড়বো এবং আপনাদের SMS পড়বো। আমাদের আজকে দেখতেই পাচ্ছেন অতিথি আছেন 2 জন, কিন্তু আমাদের কাছে প্রচুর অডিও ক্লিপ এবং প্রচুর ইমেইল রয়েছে এবং এই দুটোর ডিমান্ড অনেক বেশি। সো দেখা যাক কি হয়। আমরা যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ শরীফ হোসেন, আমি আসছি মিরপুর 10 নম্বর থেকে। জি, আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলায়, আমার গ্রামের বাড়ি হচ্ছে ভবানীগঞ্জ ইউনিয়নে। তো রাসেল ভাই, আমি আমার এক ছোট ভাইয়ের ঘটনা বলবো আজকে। জি রাসেল ভাই, আমার ভবানীগঞ্জ বাজারে ব্যবসা আছে। তো আমার পাশা হাতের ব্যবসায়ী, ওর হচ্ছে একটা ক্রোকারিজ দোকান। ওর নাম হচ্ছে সুজন। তো আমাদের হচ্ছে 1 নং ওয়ার্ডে বাড়ি, ওদের হচ্ছে 2 নং ওয়ার্ডে। তো ভাই, আমি ওর কাছ থেকে কিছুদিন আগে এই ঘটনাটা জানছি। ঘটনাটা হচ্ছে ওর একদিন দুপুর বেলায় ও বাড়ি থেকে আসতেছে। তো আসার সময় দেখছে যে ওদের বাড়ির পাশে একটা মানুষ মারা গেছে, ওখানে কবর দেওয়া হয়েছে রাস্তার পাশে। তো আর মনে তেমন কিছু নিয়ে চলে আসছে ভাইয়া। ও রাতের বেলায় যখন আমরা প্রায় সময় রাতে ভাইয়া বাজারে আড্ডা দিই অনেক রাত পর্যন্ত। তো সেক্ষেত্রে রাসেল ভাই, ওই একদিন যেদিন ঘটনাটা হয় সেদিন রাত 2টা-2:30টার সময় ও বাড়িতে গেছে। তো যাওয়ার সময় ও যে দুপুরে আসার সময় তো দেখছে যে ওখানে কবরস্থান, ওর আর মাথায় এত কিছু নাই। সে কবরস্থানে একটু আগে হঠাৎ ওর মনে হয়েছে যে এখানে আজকে একজন মানুষ কবর দিছে। তো নিজে নিজেই খুব ভয় পাইছে। ভয় পাওয়ার পরে ওর পাশে একটা ফ্রেন্ডের বাসা ছিল, ওই ফ্রেন্ডের নাম ধরে ডাকছে। ও আসছে, আসে ওরে বলছে যে কি হয়েছে। বলছে যে এইভাবে আমি ভয় পাইছি, ভয় পাওয়া ধরে ডাকতাম। তো ওই ফ্রেন্ড গিয়ে ওরে বাসায় দিয়ে আসছে। ওর প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমানোর পরেও কিছুক্ষণ পরে ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে যে সিলের মতো অনেক বড় আকার একটা পাখি এসে কামড় মারতেছে। পরে তখন ঘুম ভেঙে যায়। যাওয়ার পরে আবার শুয়ে গেছে দোয়াটার উপরে। এরপরে পরের দিন সে আবার বাজার আসছে, বাজারে এসে আবার বাড়িতে ওই রাতে একটু আগেই গেছে। যাওয়ার পরে সে বাড়িতে গিয়ে অন্য দিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমানোর পরে 2টা-2:30টার সময় ভাইয়া সে আবার আগের রাতের মতো সেম ওই স্বপ্নটা দেখছে যে একটা সিলের মতো আইসা ওরে আঘাত করতেছে। তো সাথে সাথে উঠা পড়ে ঘুম থেকে। উঠে যাওয়ার পরে তার আম্মারে ডাকছে। তো সে বাথরুমে যাওয়ার কথা বলছে। তার আম্মা উঠছে, হারিকেন নিয়ে উঠছে। ও যেহেতু স্বপ্নে দেখছে জিনিসটা ভয় পাইছে, তো হারিকেন নিয়ে ওঠার পর ওর আম্মা উঠানে ছিল, ও বাথরুমে গেছে। ও বাথরুম থেকে বের হয়ে দেখে যে ওর আম্মা উঠানে, গ্রামের বাড়িতে ভাইয়া পাতা থাকে, তো পাতা নিচ্ছে পাকঘরে। তো অল্প কিছু পাতা। তো ভাবছে ওর আম্মা তো উঠানে, ও আবার স্মোক করে ভাইয়া। আচ্ছা। তো পরে ও ঘরে চলে আসছে। আসার পরে ও ওখানে একটা সিগারেট ধরাইছে। খাওয়ার পর 10-15 মিনিট এর মধ্যে একটা সময় হয়ে গেছে। একটু ওয়েট করেছে ওইখানে, মানে সময় গেছে ওখানে। সময় যাওয়ার পর ও ভাবছে যে ওর আম্মা এখনো আসতেছে না। তো আবার ওর রুম থেকে ও বাইরে গিয়ে দেখে যে ওর আম্মা এখনো পাতা নিচ্ছে। আচ্ছা। তো পরে দেখতেছে যে মানে ও জিনিসটা বুঝছে যে ও যেহেতু ভয় পেয়েছে, ওর আম্মার যাই বলতেছে, আম্মা তুমি এখনো কি করো এখানে। পরে ওর আম্মা ও যখন যাই ধরছে, ওর আম্মা একটু ফাল দিয়ে উঠছে। ওঠার পরে বলতেছে তুই কখন আসছস। ও বলতেছে আমি তো অনেকক্ষণ আগেই বের হয়েছি, তুমি তো এখনো পাতা নিচ্ছ। আর যেই কয়টা পাতা ওগুলো অল্প পাতা, একবারে নিলেই হয়। তো পরবর্তী ও বুঝছে যে ব্যাপারটা, যে ভয় পাইছে ও জিনিসটা। তো ওর আম্মা নিয়ে ঘরে চলে আসছে। আসার পরে ওর মতো শুইছে। ওর আম্মার রুমে চলে গেছে। পরবর্তী আবার শোয়ার পরে আবার সেম হয়েছে, ওই স্বপ্নটা দেখছে যে ওই যে পাখির চিলের মতো অনেক বড় পাখি এসে ওর আঘাত করতেছে। পরবর্তীতে আবার ঘুম ভেঙে যায় ওর। ঘুম ভেঙে যাওয়ার পরে ও আবার উঠে গেছে। উঠে যাওয়ার পরে ও জানলাটা খুলছে, যে একটু গরমও লাগছে এই কারণে সে জানলাটা খুলছে। খোলার পরে ও দেখতেছে যে জানলা যখন খুলছে ভাইয়া, সে দেখছে যে কালো কিছু একটা এখান থেকে সরে গেছে। সে ভাবছে হয়তো প্রথম ঘুম মানে শুয়ে আবার উঠছে, তো সে কারণে হয়তো চোখের ভুল হতে পারে। সে জানলার পাশে গিয়ে দেখে যে সত্যি সত্যি কালো, খুব মানে কুৎসিত চেহারার একটা কিছু দাঁড়ানো। সে খুব ভয় পাইছে। ভয় পাওয়ার পরে খুব চিৎকার করছে। চিৎকার দেওয়ার পরে তার আম্মা আব্বা চলে আসছে। সে বলতেছে কি হয়েছে। তো বলতেছে যে এই ঘটনা আমি এইভাবে দেখছি। তো পরে ওই দিন রাতে ওরা একা ঘুমাইতে জানে, ওর ভাইরে দিছে, ওর সাথে শুয়েছে। শোয়ার পরে পরের দিন সকালবেলায় তো ওর আব্বা হয়তো শুনছে যে তার আম্মার সাথে কি হয়েছে, তার সাথে কি হয়েছে। হওয়ার পরে ওরা আমাদের ওখানে কারি হুজুর নামে একজন হুজুর আছে, এবার এইসব ব্যাপারে ঝাড়পু এগুলো করে। তো পরে ওনার কাছে গেছে। তো ওনার কাছে যাওয়ার পরে উনি বলছে যে ওদের ভয় পাইছে কবরস্থানের কারণে। আর ওই রাস্তাটা ভাইয়া অনেক খারাপ একটা রাস্তা। আচ্ছা।
তো পরবর্তীতে হুজুর ওর একটা তাবিজ দিছে আর বলছে ওই ভয় পাওয়াতে ওরা আরো ভয় লাগানোর জন্য এমন করতেছে। তো বলছে একটু তাবিজ দিছে, এই তাবিজটা যেন না হারায়, তাবিজটা যদি হারায় তাহলে তার ক্ষতি হইতে পারে। তো মোটামুটি আসছে, আসার পরে 4-5 দিন ওই তাবিজটা তার সাথে ছিল। আর এই 4-5 দিন আর একা বাজার থেকে এখন আর যায় না। আর আগে যেরকম 2টা-2:30টার সময় যাইতো, এখন আর সে 11টা 11:30 এই সময় চলে যায়। তো ভাই এই সময় যে সে যে যায়, সে আর একা তো যায় না, 2-3 জন সাথে থাকে, অথবা সে একা থাকে, আর 1-2 জন থাকে। তো সেই যাওয়ার পথে দেখে যে বিভিন্ন যে রাস্তার মোড় অথবা আপনার বাজার এইসব স্পেস গুলোতে হয়তো একটা কুকুর যায়, ও দেখে আর কেউ দেখে না, একটা বিড়াল যায়, অথবা কিছু কিছু বাঁশঝাড়ির সময় বাঁশ শুয়ে থাকে। ও সাথে বলতেছে যে দেখ বাঁশটা শুয়ে আছে, কই কোনো তো বাঁশ শুয়ে নেই, ওই দেখে কিন্তু সাথে যে আসে সে আর দেখে না। এইভাবে ওর সাথে আবার এরকম কয়েকদিন হয়। পরে আবার ওই কারি হুজুরের কাছে যায়, যাওয়ার পরে কারি হুজুরে বলতেছে তাবিজটা কই। তো বলতেছে মানে হাতে আবার বলতে পারে না তাবিজটা যে হারাই গেছে। আবার একটা তাবিজ দেয়। তো হুজুর আবার বলছে খুব সাবধানে রাখতে হবে তাবিজটা, না হলে ওর অনেক বড় ক্ষতি হতে পারে। তো এগুলোর পরে সেই তাবিজটা মোটামুটি থাকে। তো এরপর থেকে ভাইয়া ওর প্রতি অন্য সময় এমন হইতো না, খাওয়া দাওয়া করে শোয়ার পর ওর বাথরুমে যাওয়া লাগতো না। কিন্তু এই ভয়টা পাওয়ার পর থেকে ওর প্রতিদিন খাওয়া দাওয়া করে শোয়ার 1-1.5 ঘন্টার মধ্যে ওর কিন্তু বাথরুমে যাইতে হয়, এই সমস্যাটা হয়। তো মোটামুটি সেটা হয়তো টেনশনে হয়, বাট জিনিসটা যে তিনি এক্সপেরিয়েন্স করেছেন এটাই সবচেয়ে বড় কথা। তো এটাই ছিল আপনার স্টোরি, রাইট? থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদের এখানে আশিক চাঁপাইনবাবগঞ্জ থেকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা মোটামুটি ভালো, যা দেখা যাক। যাই হোক, আমি এখন যেটা করব, আমি এই ইমেলটা পড়ব। হ্যালো রাসেল ভাইয়া, আমার নাম নুসরাত, আমার বাসা রাজশাহীতে। আমি আপনাদের সাথে এখন একটা স্টোরি শেয়ার করব। স্টোরিটা আমার ফ্রেন্ড সাদিকাকে নিয়ে। সাদিকার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে ও মেডিকেলে হার্ড ওয়ার্কিং এ মেডিকেল কলেজে এবং হার্ড ওয়ার্কিং এবং ট্যালেন্ট হওয়ায়, তার মানে ওনার মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা ছিল এবং উনি যেহেতু অনেক প্রচুর হার্ড ওয়ার্ক করেছেন এবং অনেক ট্যালেন্টেড ছিলেন, দ্যাটস ওয়াই ওনার মেডিকেলে উনি চান্স পেয়ে যান। বিশেষ কিছু কারণে আমি মেডিকেলের নামটা বলতে পারছি না। এনিওয়ে, সাদিকা যেদিন ফার্স্ট মেডিকেল কলেজ ক্যাম্পাসে যায়, সেদিন ও একটা ছেলের সাথে পরিচিত হয়। ছেলেটাও ওই মেডিকেলের সিনিয়র স্টুডেন্ট ছিল। সাদিকা ওকে ভাইয়া বলে ডাকতো। পরের দিন ভাইয়া সাদিকাকে পুরো ক্যাম্পাস ঘুরে দেখাতে চায়। সাদিকাও ঘুরতে রাজি হয়। ঘুরতে ঘুরতে ভাইয়া সাদিকাকে একটা পুকুরের সামনে দাঁড়াতে বলে। এই পুকুরটা আমার খুব পরিচিত এবং খুব মেমোরেবল। আরো বলে যে একটা পুকুরের সামনে দাঁড়িয়ে বলে যে এই পুকুরটা আমার খুবই পরিচিত এবং খুবই মেমোরেবল একটা জায়গা। আরো বলে যে আমাকে কোথাও খুঁজে না পেলে এই পুকুর পাড়ে তুমি আসবে। এবং পুকুরটা ছিল মেডিকেল কলেজের ব্যাক সাইডে, পোস্টমর্টম বিল্ডিং এর সাইডে। সেদিন ঘুরে সাদিকা হোস্টেলে চলে যায়। এই কয়েকদিন ভাইয়ার সাথে সাদিকার বেশ ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। বাট ভাইয়া সাদিকাকে কখনো ফোন দিত না। খুব দরকার হলে ভাইয়া ক্যাম্পাসের কেয়ারটেকারকে দিয়ে লেটার পাঠাতো। একদিন রাতে কেয়ারটেকার এসে একটা লেটার দিয়ে যায়। লেটারটাতে সাদিকাকে 11টা থেকে 11:30 এই টাইমে পুকুর পাড়ে আসতে বলে। সাদিকা ভাবতে থাকে যে এত রাতে হোস্টেল থেকে বের হতে কেউ দিবে না। এমন সময় আর একটা লেটার আসে, তাতে লেখা ছিল তুমি বের হয়ে আসো, কেউ কিচ্ছু বলবে না। সাদিকা কিছু না ভেবেই হোস্টেল থেকে বের হয়ে আসে। সত্যি সেদিন কেউ তাকে বের হওয়ার জন্য কিচ্ছু বলেনি। সাদিকা পুকুরের দিকে হাঁটতে থাকে। পুকুর পাড়ে এসে দেখে ওখানে কেউ নেই। প্লেসটা বেশ নির্জন থাকায় সাদিকা একটু ভয় পায়। এমন সময় পোস্টমর্টম বিল্ডিং থেকে একটা মানুষ বের হয়ে এসে সাদিকাকে দেখে এবং ওর কাছে আসে। ওই মানুষটা সাদিকাকে বলে, তোমার মাথা কি ঠিক আছে? সাদিকা বলে, কেন? আমার তো কিছু হয়নি। মানুষটাকে বলে, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, প্লেসটা তেমন সুবিধার না। সাদিকা
ওখান থেকে রাস্তায় আসে। রাস্তায় এসে দেখে ওই ভাইয়াটা দাঁড়িয়ে আছে। সাদিকা খুব রাগ হয় এবং ভাইয়ার কাছে গিয়ে খুব বকাবকি করে। ভাইয়া কোনো কিছু না বলে একটু হাসে আর বলে, আমি জানতাম মানুষটা এখন বিল্ডিং থেকে বের হয়ে আসবে, তাই আমি এই প্লেসটায় দাঁড়িয়েছিলাম। বিকজ আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো সেটা অন্য কাউকে বুঝতে দেওয়া যাবে না। সাদিকা খুব এক্সাইটেড হয়ে শুনতে চায়। ভাইয়া সাদিকার হাতটা ধরে পুকুর পাড়ের সিঁড়িতে নিয়ে যায়। পুকুর পাড়ে যাওয়ার পর সাদিকার কাছে হাতটা জোর করে ধরে বলে, তুমি আমাকে হেল্প করো। ভাইয়াকে সব খুলে বলতে বলে। ভাইয়া বলে, আমি তোমাকে সব বলবো, বাট তুমি ভয় পাবে না আর আমাকে ভুল বুঝবে না। সাদিকা বলে, বলেন। ভাইয়া বলে, আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, মেয়েটাও আমাকে খুব ভালোবাসতো, বাট ফ্যামিলির ফোর্সের কারণে মেয়েটাকে অন্য কোথাও বিয়ে করতে হয়। আমি সেটা মেনে নিতে না পেরে মেয়েটার বাসায় যাই এন্ড সবাইকে আমাদের রিলেশনের কথাটা জানাই, বাট ওর ফ্যামিলি এটা এগ্রি করে না এবং এটা আগে থেকে জানতো, যার জন্য আমাকে তখন কিছু বলেনি। ওর বড় ভাই আমাকে বাইরে ডিনার করতে ডাকে, আমার সাথে কিছু কথা বলবে বলে। আমি কিছু মনে না করে চলে যাই এন্ড মেয়েটার ভাইয়ার সাথে দেখা করতে যাই। দেন আমি ডিনার শেষ করে মেডিকেল ক্যাম্পাসের দিকে আসতে থাকি, কিন্তু হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে যায়। দেন আমি এই পুকুর পাড়ে এসে পড়ে যাই এবং আমি সবকিছু কেমন যেন অন্ধকার দেখতে থাকি। কিছুক্ষণ পর আমাকে কিছু মানুষ মেডিকেলের দিকে যাওয়ার জন্য ট্রাই করে, বাট আমি এখানেই মারা যাই। আমার বডিটা মর্গে রাখা আছে। 2 দিন পর আমার বডিটাকে পোস্টমর্টম করা হবে। আমি এটা চাই না। তুমি আমার ফ্যামিলিকে বুঝাও এবং আমাকে দাফন করার ব্যবস্থা করো প্লিজ। এই সব কথা শোনার পর সাদিকা এখানেই সেন্সলেস হয়ে যায়। সাদিকাকে সকালে ওর হোস্টেলের সামনে পাওয়া যায়। সেন্স ফেরার পর সাদিকা সব কথা আমাদের সব ফ্রেন্ডদের খুলে বলে। স্টোরিটা সত্যি কিনা জানার জন্য সাদিকা এবং আমরা একটা ডোমকে নিয়ে মর্গে যাই। দেন একটা বডির সামনে গিয়ে আমরা ওর ফেসটা দেখতে চাই। দেখার পর সাদিকা ভয়ে খুব কাঁদতে থাকে আর বলে এটাই সেই ভাইয়া, এন্ড সাদিকা আবারও সেন্সলেস হয়ে যায়। সাদিকা নর্মাল হওয়ার পর আমরা একটা স্যারের হেল্প নিয়ে পোস্টমর্টমের ওই ভাইয়াটার ডকুমেন্ট চেক করি এন্ড পোস্টমর্টমের পরে ক্যান্সেল করা হয় এন্ড ভাইয়াকে দাফন করা হয়। দাফনের কিছুদিন পর সাদিকা ভাইয়াকে নিয়ে একটা স্বপ্ন দেখে এন্ড সাদিকা স্ট্রোক করে। সাদিকা এখন মানসিক পেশেন্ট। ও কয়েক বছর আগে থেকে ডক্টরের অবজারভেশনে আছে। এটাই ছিল সাদিকাকে নিয়ে আমার স্টোরি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি জানি না স্টোরিটা কতটা সত্যি কতটা মিথ্যা, বাট স্টোরিটা খুব অদ্ভুত এবং স্টোরিটার কিছু কিছু ব্যাপার আছে। আমি মাঝে মাঝে ভাবি এই জিনিসটা, যে হঠাৎ করে থাকে না যে একটা শব্দ আমরা শুনি, তারপরে সেই শব্দ হারিয়ে যায়। একটা মানুষকে আমরা দেখি এক মুহূর্তের জন্য, তারপরে সেই মানুষটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এখন যদি হয় যে আমাদের এই ওয়ার্ল্ড আর প্যারানর্মাল ওয়ার্ল্ড দুটো হয়তো একই ভাবে একই সমান্তরালে চলছে, বাট আমরা ওটা বুঝতে পারছি না। মানে আমরা তো মাত্র 3টে ডাইমেনশন দেখতে পাই, রাইট? তো আমরা হয়তো প্যারানর্মাল ওয়ার্ল্ডের কোনো কিছু উপলব্ধি করতে পারছি না, বাট এটা তো আছে।
অ্যান্ড আমরা আবারও ফিরে যাব ঘটনায়। আমাদের এখানে যে আমাদের যে প্রথম অতিথি ছিলেন, তিনি তার ঘটনার কিছু অংশ ওই সময় মিস করেছিলেন। আপনি একটু বলেন তো, তারপরে ওই যে আপনার ঘটনাটা ঘটলো, ওই যে ছেলেটার কথা বলছেন কবর দেখে আসার পরে, তারপরে উনার বাসায় ফিরে আসার পরে তো নানা ধরনের প্রবলেম হতো, সেই প্রবলেমগুলো কেমন ধরনের প্রবলেম ছিল? জি ভাইয়া, ওর সমস্যাগুলো হয়তো ওই যে একবার বলছি যে সে প্রথমত হচ্ছে সে রাতে ঘুমানোর পরে ওর বাথরুমে যাওয়ার একটা বারবার বাথরুমে যেত, বারবার ঘুম ভাঙতো এবং বাথরুমে যেত। আর কি প্রবলেম ওই জিনিসগুলো দেখতোই। তো সে এরকম স্বপ্নে কি দেখতো আরেকবার বলেন? দেখতো আপনার অনেক সিলের মতো অনেক বড় একটা কালো পাখি এসে আঘাত করতো আর কি, কামড় মারতো। তার মানে চিলের মতন বড় একটা পাখি স্বপ্নে এসে কামড় দিত। এটা কি সে ঘুম থেকে ভাঙার পরে সে ব্যথা অনুভব করতো বা এরকম কোনো কিছু? এরকম কিছু ভাই অবশ্যই আমি তার দিকে জানেন না। আচ্ছা, আপনি অবশ্যই এটা মানে জানেন না। দেখেন, আমরা বলি যে গল্প না, এগুলো ঘটনা। উনি কিন্তু বলতে পারতেন এরকমই মানে খুব কিছু বলে দেওয়াটা খুব ইজি ছিল, বাট উনি জানেন না। উনি হ্যাঁ সেটাই। তো এখন আমাকে একটু বলেন তো যে উনি ওই যে আপনি যে মাঝে মাঝে বলেন যে জানালা খুললে উনি কি দেখতেন তারপর থেকে? ও জানালা খুলে মানে বলছে যে ঘুমের ঘরে এরকম ঘুম ভাঙছে, যখন সে ভয় পাওয়ার স্বপ্নে দেখার পরে বাকিটা স্বপ্নে দেখার পরে তার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে সে এরকম মানে অনেক গরম লাগার পর সে জানলাটা খুলছে আর কি। জানলা খোলার পরে সে দেখলো যে কালো একটা কিছু যে ওই জানলার পাশ থেকে সরে গেছে। তো সে প্রথমে ঘুম থেকে উঠার পরে ভাবছে যে এটা হয়তো তার চোখের বা মনে একটা ভুল ধারণা হতে পারে। সে জানলাটা খুলে ভালোভাবে জানলার পাশে মুখটা নিয়ে দেখে যে সত্যি কালো একটা মানে খুব বিভৎস একটা চেহারার কেউ দাঁড়ানো। দেখার পরে সে অনেক ভয় পাইছে। ভয় পাওয়ার পর অনেক চিৎকার করছে। চিৎকার করার কারণে তার মা বাবা চলে আসছে। তো বলছে যে কি সমস্যার কারণে এগুলো হয়েছে। তো পরে তোর মা বাবার সাথে এগুলো বলছে আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ রাসেল ভাই। আরেকটা হচ্ছে যে এই ঘটনা রিলেটেড মানে মানে ওদের যেই চলাচলের রাস্তা, ওখানে ও যখন আমার সাথে এই ঘটনাগুলো শেয়ার করেছিল তখন পাশে আরেকটা ছেলে ছিল। ও বলছে ওই রাস্তায় আপনার গরুর বাছুরের আকারে এরকম একটা কিছু আছে। ওখানে ওদের এখানে একটা স্কুল আছে, ঠিক আছে। আমাদের বাজারে আরেকটা ডাক্তার আছে। উনি একদিন রাতের বেলায় ওখানে ওই পশু ডাক্তার আর কি। উনি রাতের বেলায় ওখানে একটা গরুর সমস্যা হওয়ার পরে ওখানে গেছে। তিনি ওই স্কুলের কাছে যখন আসছে ওই হুন্ডা দিয়ে গেছে, ওনার বাইক আছে, ওনার ওই জিনিসটা ওনার একদম বাইকের সামনে পড়ছে। পড়ার কারণে বাইকে আলো হেডলাইট নিভে যাওয়ার পরে উনি ওখানে অনেক ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে আবার হঠাৎ কোথায় একটা মানুষ আসার পরে ওনার তখন আবার সেলফ দিয়েছে, বাইক স্টার্ট হয়ে আপনার হেডলাইট জ্বলছে। এই তো ওই রাস্তায় এই ছোট যে বাসের ঘটনা বলছে, এই জিনিসটা অনেকেই দেখছে। তো এই জিনিসটা আমি আমি তো এখানে আসবো তখন এই কারণে ওইভাবে জিজ্ঞাসা করি নাই। ওই সম্পর্কে আমি একটা অডিও ক্লিপে যাবো এখন, এবং আমরা অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই পুরোটা সময় থাকবেন, এবং আমাদের কাছে ডিফারেন্ট এবং বেশ ভালো ভালো কিছু অডিও ক্লিপ রয়েছে। আমরা প্রথম অডিও ক্লিপটি শুনে ফেলি। ইন দ্য মিন টাইম আমাদের SMS করতে ভুলবেন না। মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল করতে চান, তো আমরা এখন চলে যাচ্ছি ছোট্ট একটা ঘটনায়, যেটা একটা অডিও ক্লিপ, এবং তারপর আবারও ফিরে আসবো। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো রাসেল ভাই, আমার নাম কুমার গৌরব চক্রবর্তী। আমি ইন্ডিয়া থেকে বলছি। দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে একটা ভয়েস ক্লিপ পাঠাবো, কিন্তু সময় করে না উঠতে পারায় অনেকটা দেরি হয়ে গেল। তা আজকে হঠাৎ এই মুহূর্তে, এখন বাজে রাত 4:50, আমার খুব ইচ্ছে হলো, বুথে শুনছিলাম ইউটিউবে, তা ইচ্ছে হলো একটা ভয়েস ক্লিপ পাঠাবো। তাই বেশি কথা না বাড়িয়ে আমার মূল গল্পে আসি। কিন্তু সেই গল্প পড়ার আগে কিছু ঘটনা আছে যেগুলো বলাটা খুব প্রয়োজন। আমার বয়স এখন 30। হঠাৎ আমার জীবনে ঘটে যাওয়া প্রচুর ঘটনা আমি অভিজ্ঞতা অর্জন করেছি। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব সবার সঙ্গে এবং আপনার সঙ্গে স্পেশালি, এই ঘটনাটা আমার সাথে ঘটে আমার বাবার মৃত্যুর পর, কিন্তু ঘটনার সূত্রপাত বাবার মৃত্যুর আগে থেকে। আমার বাবার কিডনি ডিজিজ ছিল এবং বিজনেসের জন্য ওনাকে বাংলাদেশেও যেতে হতো প্রচুরবার। উনি ওখানেই থাকতেন ম্যাক্সিমাম সময়টা। আর আমি পড়াশোনার সূত্রে ছোটবেলা থেকে ইন্ডিয়াতে বড় হয়েছি।
বাবার কিডনি ডিজিজ ধরা পড়ার পর আমরা ইন্ডিয়াতে সিএমসি মানে বেলোরে যাই বাবার ট্রিটমেন্ট করাতে। তা আনফর্চুনেটলি ওখানে বা ফর্চুনেটলি ওখানে যাওয়ার উইদিন 2 days আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই এবং ডাক্তার দেখানো হয়ে যায়। তা আমাদের বাজেট এবং সময় আমরা প্রায় 15 দিনের এস্টিমেট করে গেছিলাম। তা ডিসাইড করলাম যে সময়টা নষ্ট না করে আমরা কন্যাকুমারিকায় ঘুরতে যাবো। কন্যাকুমারিকাতে ঘুরতে চলে যাই আমরা। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু একদমই শৌখিন ছিলেন না। একদিন যেটা হয়, কন্যাকুমারী থেকে ফেরার ঠিক আগের দিন আমরা দুপুরে আমি আর মা হোটেলে রয়েছি, আমরা টিভি দেখছিলাম, আর বাবা একটু এমনি ঘুরতে বেরিয়েছিল বাইরে। তো বাবা যখন ফিরলো হোটেলে, দেখলাম বাবার হাতে কিছু একটা রয়েছে, একটা পেপারে মোড়ানো কিছু একটা জিনিস। আমি জিজ্ঞেস করলাম এটা কি? বাবা সেটা খুলে আমাদেরকে দেখালেন। জিনিসটা কি? প্রায় 5 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া একটা বাঁশের মানে বাঁশের ছাল, সেটা দিয়ে তৈরি একটা ম্যাট, এবং সেই ম্যাটের উপরে একটি হাতে আঁকা ছবি। ছবিটা যেটা হবে সেটা হচ্ছে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এবং সেই ব্যাকগ্রাউন্ডে একজন মহিলা, ট্রাইবাল মহিলা, কালো, ওনার গায়ের রং কালো, সাদা শাড়ি এবং লাল পাড়, উনি দাঁড়িয়ে আছেন এবং ওনার ঠিক দুটো হাত বুকের কাছে জড়ো করা, এবং সেই হাতের উপর একটি জ্বলন্ত প্রদীপ। ছবিটা আঁকা হয়েছিল এরকম ভাবে যে প্রদীপটা জ্বলছে এবং প্রদীপের আলোয় ভদ্রমহিলা বা ছবির যে মহিলা, ওনাকে ঠিক যতটা দেখা যায় অতটাই দেখা যাচ্ছে। আমার জীবনে দেখা ওটা একটা সেরা হাতে আঁকা ছবি। এবং সব থেকে মজার ব্যাপার হলো, এবং সব থেকে সাসপেন্স এবং সব থেকে আকর্ষণীয় ব্যাপার হলো, আপনি যদি অন্ধকার ঘরে ঢোকেন এবং সেখানে যদি সেই ছবিটা টাঙানো থাকে, আপনি ছবিটা দেখতে পাবেন, আপনি ছবিটা বুঝতে পারবেন কোথায় রয়েছে। খুব ভালো লাগলো জিনিসটা। আমরা নিয়ে এলাম, ছবিটা টাঙানো হলো আমাদের ঘরে, আমাদের বসার ঘরে। আমার বন্ধু বান্ধবরা দেখলো, প্রত্যেকে প্রশংসা করলো ছবিটা। তখন বাবা সুস্থ, ডাক্তার বললেন যে আপনি ওকে আছেন, আপনি শুধু নিয়ম মেনে চলুন, শরীর ঠিক থাকবে আর শরীর খারাপ হবে না, আশা করা যায়। আমরা খুব খুশি যে ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু ঘটনাটা যেরকম হলো, বাবা আমাদের এখানে পৌঁছে দিই, বাবা আবার বাংলাদেশ চলে যান, এবং সেখানে চলে যাওয়ার পরে উইদিন 2 days আমাদের কাছে আবার খবর আসে যে বাবার শরীরটা খুব খারাপ, সিরিয়াস কন্ডিশন, এন্ড হি ওয়াজ হসপিটালাইজড। তা এখান থেকে মার যাওয়াটা খুব প্রয়োজন ছিল। মা চলে যায় বাবার ওখানে। আমি একা ছিলাম বাড়িতে তখন। তা আমাদের বাড়িটা 3 তলা বাড়ি এবং প্রায় 8টা ঘর আছে। আমি একাই ছিলাম বাড়িতে। একটু পুরনো বাড়ি, মানে 1947 সালের তৈরি একটি বাড়ি, কিন্তু ডেকোরেট করানো হয়েছিল পরে। তা নিচের ঘরে আমি থাকতাম, মানে যে ঘরে ছবিটা টাঙানো ছিল ওই ঘরে ঠিক পেছনের ঘরটাতে আমি থাকতাম। ঘটনা হলো যেটা, একদিন রাত্রে মা তখন ওখানে, আমি একা শুয়েছি। আকাশ পরিষ্কার, খুব গরম পড়েছিল সেদিন, আমার মনে আছে। আমি জানলা খুলে শুয়েছিলাম এবং মাঝরাত্রে হঠাৎ কিছু একটা শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। তখন আমি মোবাইলে চেক করি, সময়টা 2:20, এক্স্যাক্টলি 2:20। বাইরে মুষলধারে বৃষ্টি যাকে বলে, ঠিক এক্স্যাক্টলি সেরকম একটা পরিবেশ, এবং সেই সঙ্গে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ঘর অন্ধকার এবং জানলা দিয়ে সে বিদ্যুতের আলো ঢুকছে, এবং যখন বিদ্যুৎ চমকাচ্ছে আমি দেখতে পাচ্ছি বৃষ্টিটা। এবং আমার বাড়ির পাশেই একটা বড় স্কুল, যেটা আমাদের এখানে সব থেকে বড় স্কুল। তো স্কুলের গাছগুলোর মধ্যে একটা অদ্ভুত সুন্দর দেখতে লাগছে পুরো ব্যাপারটা। আমি চোখ খুলে তাকিয়েছিলাম, বিছানাতে শুয়েছিলাম, কিন্তু সাউন্ডটা কিসের হলো সেটা বুঝলাম যে হয়তো বাজের আওয়াজ আমার ঘুমটা ভেঙেছে। কিন্তু তখনই আমাদের 3 তলার যে ছাদের দরজা, সেটা একটা লোহার দরজা। আমার মনে হলো সেই লোহার দরজার মধ্যে কেউ সজোরে আঘাত করছে। আমি বুঝতে পারলাম যে এটা কি বাজের আওয়াজ হলো নাকি আমি ঠিক শুনলাম। এটা ভাবতে ভাবতে আবার সাউন্ডটা হলো উপর থেকে। তা আমি বুঝতে পারলাম যে হয়তো বাড়িতে কোনো চোর এসছে বা ডাকাত এসছে, কেন আমাদের দিকে তখন একটা প্রবলেম ছিল, এখন সেটা একদম নেই। আমি প্রিপেয়ার ছিলাম, আমি প্রচন্ড সাহসী ছিলাম ছোটবেলা থেকে। এর আগেও চোরের ঘটনা ঘটেছে, সেটা আলাদা ব্যাপার, বলছি না কিছু। তা আমি উঠেছি বিছানা থেকে, আমি লাইট জ্বালাইনি, আমি অন্ধকারে আমার ঘরের দরজাটা দুপাল্লার দরজা, একটা করলাম, দাঁড়িয়ে ছিল, সেটা অন্ধকারে দাঁড়িয়েছিলাম।
এবং ঠিক তখন ছাদের দরজাটা থেকে যে আওয়াজটা এলো, আমি স্পষ্ট বুঝতে পারলাম যে কিছু একটা সজোর আঘাতে ছাদের দরজাটা ভেঙে ফেলা হয়েছে। তখন গাটা একটু ভারী হয়ে গেল। আমি বুঝলাম যে না, আমি কোনো বিপদের সম্মুখীন হতে চলেছি বা হতে পারি হয়তো বা। নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে চলে এলাম। আমাকে যদি বাঁচতে হয় তাহলে হয়তো আমাকে লড়তে হবে। আচ্ছা, এখানে একটু সিনারিওটা বলা দরকার। আমি যে দরজায় দাঁড়িয়ে আছি, দরজার ঠিক আমি যেখানে দাঁড়িয়েছি তার 1 হাত দূরে শুরু হচ্ছে আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি। সিঁড়িটা পাক খেতে খেতে উঠেছে এবং সিঁড়ির যে রেলিংটা, সেই রেলিংটা লোহার, এবং রেলিং হাত রাখার যে জায়গাটা সেটা পুরোপুরি লোহার। তো আমি সুইচ বোর্ডে একটা সুইচের উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছি যে যেটাই আসুক না কেন সে তো আমাকে দেখতে পাবে না, তো অন্ধকারে। সে যখন আমার রেঞ্জে আসবে আমি তখন লাইটের সুইচটা দিয়ে আমি তাকে আক্রমণ করব, যাতে সে আমাকে কিছু করার আগে আমি তাকে অ্যাটাক করতে পারি। এরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং আমি স্পষ্ট শুনতে পাচ্ছি হাতে আংটি পরা একটা হাতে যদি লোহার রেলিং এ হাত রাখা হয় তাহলে ঠিক যে সাউন্ডটা আসে, টং টং টং, ঠিক এরকম একটা সাউন্ড নেমে আসছে ছাদের সিঁড়ি থেকে আমার দিকে। অত বৃষ্টির মধ্যেও, অত বাজের শব্দের মধ্যেও আমি স্পষ্ট ভাবে সেই আওয়াজটা শুনতে পাচ্ছিলাম, এবং সেই আওয়াজ শুনে আমি তার পজিশনটা বুঝতে পারছিলাম। সে এখন কোথায় রয়েছে, সিঁড়ির ঠিক কোন জায়গায় রয়েছে। সে এখন দোতলার ঘরের সামনে রয়েছে, সে এখন দোতলার বারান্দা দিয়ে আসছে, সে এখন ঠাকুর ঘরের দিকে নামছে। পুরোপুরি তার প্লেসমেন্টটা আমি বুঝতে পারছিলাম। তা যখন লাস্ট টার্ন, আমি কিন্তু তখন তাকে দেখিনি, যখন লাস্ট টার্ন যে এই টার্নটা নেওয়ার পরে আমি তাকে দেখতে পাবো, সেরকম একটা জায়গায় আসার পরে আমার চোখ স্থির, যেখানে আমি তাকে দেখতে পেতে পারি সেই দিকে তাকিয়ে আছি। এবং ঠিক তখনই ওখানে একটা অবয়ব এসে দাঁড়ালো অন্ধকারে। আমি বুঝতে পারলাম যে একজন মানুষ রয়েছে সেখানে। হঠাৎ যেটা ঘটলো সেটা খুব আনএক্সপেক্টেড ছিল। আমি হয়তো আনকনসিয়াসলি আমার হাতে চাপ লেগে লাইটের সুইচটা যায় অন হয়ে, এবং সেখানে দাঁড়িয়ে থাকা জিনিসটিকে আমি দেখতে পাই। দেখি আমার সামনের ঘরে দাঁড়ানো সেই ম্যাটের মহিলা আমার থেকে ঠিক 15-20টা সিঁড়ি উপরে দাঁড়িয়ে আছে এবং নেমে আসছে ধীরে ধীরে। আমি যে সেখানে দাঁড়িয়ে আছি এবং সেখানে যে লাইট জ্বললো, আমার প্রেজেন্সটাকে সে পাত্তাই দিল না, আমার দিকে তাকালো না পর্যন্ত। তখন আমার শরীরটা ভার হয়ে গেছে, ভয় কাজ করছিল, ব্ল্যাক আউট হয়ে গেছি, আমার কোনো ফিলিংস কাজ করছিল না সেই মুহূর্তে। আমি এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছি। সেই মহিলা, সেই ছবির মহিলা, সেই আঁকা ছবিটা জীবন্ত হয়ে আস্তে আস্তে নেমে আসছে নিচের দিকে। আমার তখন তার কিছু করার নেই, আমার শরীর ভার হয়ে গেছে। সে আমার সামনে সিঁড়ি দিয়ে নেমে এসে ঠিক একা দাঁড়িয়েছিলাম, আমি জানি না। যখন সেন্স এলো আমি দেখলাম আমার হাতের যে লাঠিটা ছিল সেটা পড়ে গেছে আমার হাত থেকে, এবং আমি ওরকম ভাবেই দাঁড়িয়ে আছি, বা হাতটার উপরে ভর করে, মেনলি বা হাতটা পুরো অসাড় অবশ হয়ে গেছে। আমি আস্তে করে হাতটাকে সেখান থেকে সরালাম, সরিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। দাঁড়িয়ে আমি ভাবছি এটা কি হলো আমার সঙ্গে। হেঁটে দরজাটা দেখি, দরজাটা বন্ধ করবো সেই সাহসটা আমি পাচ্ছি না। যাই হোক গেলাম, দরজাটা বন্ধ করার সময় মনে পড়লো আমি তো শোয়ার সময় নিজের হাতে তালা মেরে শুয়েছিলাম, তাহলে এই দরজার তালাটাই বাকি খুললো। যাই হোক, তখন আর কিছু ভাবতে ভালো লাগছিল না, এবং ছাদের দরজাটা আদৌ ভেঙে রয়েছে কিনা বা ঠিক রয়েছে কিনা দেখার বিন্দুমাত্র সাহস আমার মধ্যে তখন ছিল না। আমি সেই দরজাটাতে তালা মারি নিচের দরজায় এবং সোজাসুজি চাবিটা নিয়ে আমার ঘরে চলে আসি। এখানেও বলে রাখা দরকার, চাবিটা কিন্তু আমাদের সিঁড়িতেই রাখা হতো। আমি সেদিন সিঁড়িটা তখন চাবিটা রাখিনি। আমি চাবিটা নিয়ে সোজা ঘরে আসি, দরজা বন্ধ করি, বালিশের তলায় চাবিটাকে রাখি এবং বালিশের মাথা দিয়ে চোখটা বন্ধ করার পরে আমার কিছু মনে নেই। পরের দিন সকাল 11টার সময় আমাদের যিনি কাজ করতেন বাড়িতে, উনি বেল বাজিয়ে আমাকে ঘুম থেকে তোলেন। আমি ঘুম থেকে উঠি, ওঠার পরে আমার তখন কিচ্ছু মনে নেই। মার ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে উনি যেন বারবার আমাকে পোক করেন বিছানাটা গুছিয়ে দেওয়ার জন্য, এবং উনি পোক করছিলেন, আমাকে বারবার করছেন বিছানাটা গোছাও কুমার। আমি বিরক্ত হয়ে বিছানাটা গোছাবো ঘরে রাখা রয়েছে। তখন আমার সঙ্গে সে এক স্বপ্ন ছিল, হ্যাঁ স্বপ্ন ছিল,
কিন্তু যদি স্বপ্ন হয় তাহলে চাবিটা বালিশের তলায় কি করে এলো? তখনই ছুটে যায় ছাদের সিঁড়ির দিকে। এদিকে ছাদের দরজা একদম যেরকম ভাবে আমি বন্ধ করেছিলাম ওরকম ভাবে বন্ধ রয়েছে। এই ঘটনাটার কোনো সলিউশন বা কোনো কনক্লুশন আমি খুঁজে পাইনি এখনো। যদি সম্ভব হয় আমাকে বলবেন এটা কি হয়েছিল দিনটা আমার সঙ্গে। আজকে শুধু এই ঘটনাটাই পাঠালাম, আমার সাথে এরকম প্রচুর 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 ঘটনার অভিজ্ঞতা আছে। যদি আপনাদের ভালো লাগে এই ঘটনাটা তাহলে আমি আরো ঘটনা পাঠাবো যেগুলো আমার নিজের সঙ্গে ঘটা। ধন্যবাদ রাসেল ভাই। Bhoot FM, the night comes alive with Graminphone. বলছিলেন অরূপ কুমার চক্রবর্তী। তো উনি ঘটনা শেষ করেছেন একটা প্রশ্ন দিয়ে, যে এটা উনি আসলেই ব্যাপারটা ঘটেছিল নাকি ওনার মনের ভুল ছিল। আমরা সবচেয়ে বেশি ভুল করব যদি আমরা এই বিষয়ে মন্তব্য করতে চাই সায়েন্সকে কাজে লাগিয়ে। বিকজ সায়েন্স আর এই সমস্ত জিনিস পুরোপুরি ডিফারেন্ট দুটো জায়গা থেকে চিন্তা করার ব্যাপার। সায়েন্সে প্রতিটা জিনিস বারবার ঘটতে হয়, প্রতিটা জিনিসের প্রমাণ দিতে হয়, প্রতিটা জিনিসের প্রমাণ লাগে, এবং আপনার একটা জিনিস যখন বারবার ঘটবে, প্রতিবার যখন একইভাবে ঘটবে, তখন সেটাকে আপনি বলতে পারেন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারেন। বাট এই মুহূর্তে আছে, এই মুহূর্তে নাই, এটা যদি আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চান তাহলে ঝামেলা আছে। তো আমি ওই যে বললাম যে সামহাও যদি আপনি ওই জগতের সাথে কানেক্টেড হয়ে যান তাহলে তো হতেই পারে। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে ঘটনায় যাই, কারণ কথা কম হবে, মানে যারা কথা কম বলে তাদের আওয়াজটা বেশি দূর যায়, মানে এটাই নিয়ম আর কি। তো যাই হোক, কথা কম বলে আমরা ঘটনায় যাই। আমাদের পরবর্তী ঘটনায় লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি শফিউল ইসলাম শ্রাবণ। তারপরে তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। চাঁদপুর হাজীগঞ্জ থেকে তিনি লিখেছেন ঘটনাটি। আজ আমি যে অভিজ্ঞতাটা শেয়ার করব সেটা সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। তা হলো খুব ভয়ঙ্কর কোনো ঘটনা নয়, আমার সারা জীবনে না ভুলতে পারার মতো একটি ঘটনা। লাস্ট 2014-এর ঘটনা। রমজানের ঈদ সামনে করে চিটাগং থেকে আমার দেশের বাড়ি রওনা দিলাম। চাঁদপুর জেলার হাজীগঞ্জের পাঁচই গ্রামে গ্রাম আমার ঠিক 28 রমজানে, তখন বর্ষাকাল এবং বর্ষাকালের মাঝামাঝি একটা টাইম। আমি বাস থেকে যখন নামি তখন রাত প্রায় 3টা। ঈদের টাইম, রাস্তায় কোনো কিছু না থাকায় কোনো পরিবহন থাকারই কথা, বাট অনেক জোরের বৃষ্টির কারণে রাস্তা একদম শূন্য ছিল, একটা প্রাণীও নেই। আমি আবার বাসে উঠলাম, উঠে মোবাইলে গান শুনতে শুনতে আসছিলাম, যার ফলে মোবাইলটাও অফ, এবং মোবাইলটাও কিছুক্ষণের মধ্যে অফ হয়ে গেল। যেখানটায় নামলাম সেখান থেকে আমার বাসায় যেতে মাত্র 3 কিলোমিটারের পথ বাকি। জায়গাটার নাম সেন্দ্রা বাজার। সো আর দাঁড়িয়ে থাকলাম না, পায়ে হেঁটে পথ পাড়ি দিচ্ছিলাম। অনেক অন্ধকার, ঝড় বৃষ্টি, বাট মাঝে মাঝে বিজলিও চমকাচ্ছে। এবং সেই বিজলির আলোতে ভালো করে পথ দেখা যাচ্ছিল। নিজেকে ভয় মুক্ত রাখার জন্য নিজেই জোরে জোরে গান গাইতে চাইলাম। সত্যি কথা বলতে কি, একা হওয়ার কারণে কিছুটা ভয়ও লাগছিল। হঠাৎ করে আমার চোখ যায় একটা বাঁশঝাড়ের মাঝে। জায়গাটার নাম বুড়ির বাড়ি। ওই বাঁশঝাড়ের ভেতরে একটা মালা লাইক তসবি, অর্থাৎ লাইক তসবি আমি দেখতে পাই, তসবির মতো, এবং একদম চকচক আলো নিয়ে জ্বলে আছে। জিনিসটা দেখে আমার চোখ একদম বড় চোখ জুড়িয়ে যায়। আবার ভাবলাম, বিজলি চমকানোর জন্য কি আমার ভুল হচ্ছে? পরে কনফার্ম হলাম যে না, এটা বিজলির আলো না। মালাটা
এত সুন্দর এবং এত চিকচিক করছিল, এত চকচক করছিল যে যার তার মানে যে কারোর ইচ্ছে হবে মালাটা ছুঁয়ে দেখতে। আমারও ইচ্ছে হলো। আমি মালাটা নেয়ার এবং মালাটা সাহস করে মালাটা নেওয়ার জন্য হাত বাড়ালাম। বিশ্বাস করুন, বাঁশঝাড়টা রাস্তার উপরে এবং আমি খুব চেষ্টা করছিলাম মালাটাকে ধরবার জন্য, কিন্তু কোনোভাবেই সেটা হাতে আসছিল না। এভাবে প্রায় 5 মিনিট চলে যায়। একটা সময় দেখলাম মালাটা অনেকটা মানে আমার হাতের নাগালে চলে এসেছে, আমি নিতে পারছি। আল্লাহর অশেষ রহমতে আমি হঠাৎ করে অনুভব করলাম যে আমার পায়ে পানির ঢেউ লাগছে, পানির সাথে কচুরিপানা। বিশ্বাস করুন, রাস্তা থেকে কম করে হলে 30-40 ফিট ডিস্টেন্স হবে আমাদের পুকুরটার। আমি প্রায় হাঁটু পানিতে নেমে গিয়েছি মালা নেয়ার জন্য। এবার আমি খুব ভালো করে বুঝতে পারলাম যে আজ আমার আর রক্ষা নেই, আমার সাথে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে। আমি আমার বাম হাতটা মালার দিকে রেখে উল্টা দিকে দৌড় দিলাম। এক দৌড় প্রায় 100 মিটারের মতো দৌড় দিলাম।